আসসালামু আলাইকুম। স্বাগতম রিটার্ন অফ ড্রাকুলার পঞ্চম পর্বে। রহস্যের জাল আরও ঘনীভূত হচ্ছে, আর ড্রাকুলা যেন এক ধাপ এগিয়ে। চলুন শুনে নেই আজকের ভয়ঙ্কর কাহিনী। জনাথন হারকারের ডায়েরি, 12 অক্টোবর। স্টাডিতে একাকী বসে লিখছি আমার ডায়েরি। সঙ্গী বলতে রয়েছে সের্ফ আমাদের পোষা সাদা বিড়ালটা। শান্ত চোখে আমাকে মাঝে মাঝে দেখছে। ওর সঙ্গে বেশ পছন্দ করি আমি। একেবারে আমাকে জ্বালায় না পুষি। ইলেনা আসার পর থেকে স্টাডিতে অনেক বেশি সময় কাটাচ্ছি আমি। ওই তখন আমার একমাত্র সঙ্গী। না, ইলেনা মেয়েটাকে এড়িয়ে চলছি এমনটা নয়, বরং ও আসাতে বেশ খুশি হয়েছি আমি। কুইন্সির বোঝা ভাগাভাগি করবার মতো একজন সাথী পেয়েছে মিনা। কিন্তু ও আসার পর থেকে কেন যেন এক ধরনের বিমর্ষ ভাব ভর করেছে আমার উপর। সে কারণেই দূরে দূরে থাকা। এমনিতে খুব আনন্দে আছে মিনা আর ইলেনা, ঠিক যেন দুই ঘনিষ্ঠ বান্ধবী। চাইনি ওদের আনন্দে ভাটা ফেলুক আমার গম্ভীর্য। কেন এমন বিমর্ষ বোধ করছি তা নিজেও জানি না। কাজের ধকল একটা কারণ হতে পারে। ইদানিং খুব ঝামেলা যাচ্ছে আমাদের ফার্মে। সেই সঙ্গে কুইন্সির অসুস্থতাকেও একেবারে অগ্রাহ্য করা যায় না। কিন্তু এসব আমার জন্য তো নতুন কিছু নয়। তাহলে ট্রান্সিলভেনিয়া এই ভ্রমণটাই কি এর মূল্যে? আমার জীবনের এক অভিশপ্ত অধ্যায়ের সূচনা হয়েছিল ক্যাসল ড্রাকুলায় প্রথমবার পা ফেলার সঙ্গে সঙ্গে। প্রাণ নিয়ে ওখান থেকে ফিরে এসেছিলাম বটে, কিন্তু তারপরে বহুদিন অসুখে ভুগেছি। শারীরিক, মানসিক দুই রকমই। সুস্থ হবার পরেও দূর হয়নি সেই অশুভ অভিজ্ঞতার প্রভাব। একে একে দেখছি আরো অনেক কিছু। লুসি ওয়েস্টার্নবারের মৃত্যু এবং ভ্যাম্পায়ারের পরিণত হওয়া, ইংল্যান্ডে ড্রাকুলার ত্রাস, এমনকি মিনার দিকেও হাত বাড়িয়েছিল সে। রক্তপান করেছিল আমার প্রাণপ্রিয় স্ত্রীর। নিজেকে বড়ই অসহায় মনে হয়েছিল সে সময়। মরমে মরমে মরে যাচ্ছিলাম পিশাচের বিরুদ্ধে নিজের অক্ষমতায়। সময়ের ডানায় ভর করে সেসব দিন গত হয়েছে। কেটে গেছে 7 বছর, কিন্তু আজও ভয়ানক সেসব স্মৃতি ভুলতে পারিনি আমি। মাঝে মাঝে এই সমগ্র সত্তার উপর ভর করে একটা চরম বিষাদ গত কিছুদিন থেকে সে দশাই চলছে। মনের এই অবস্থা সবকিছুকেই বিবর্ণ করে দেয়। হারিয়ে যায় হাসি, আনন্দ, সবখানে দেখি কালো ছায়া। উদাহরণ দেয়া যাক, ইলেনা চমৎকার একটি মেয়ে। মন্দ কোনো স্বভাব নেই ওর মধ্যে। দেখতে শুনতে ভালো, সব মিলিয়ে প্রায় নিখুঁতই বলা চলে। তারপরেও ওর মাঝে কেন যেন অন্ধকার কিছু একটার আভাস পাচ্ছি আমি। কখনো সখনো বাঁকা দৃষ্টিতে তাকায় ও আমার দিকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত এক হাসি। এসব আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। অথচ এর পিছনে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। পুরোটাই সম্ভবত আমার কল্পনা। তবু এসব চিন্তা দূর করতে পারি না আমি। বিষাদটা এভাবেই অস্থির করে তোলে আমাকে। যেখানে কিছু নেই সেখানেও বহু কিছু দেখায়। সুখ শান্তির পথে সৃষ্টি করে বিঘ্ন। ইলেনার কথা যখন এসেই পড়ল তখন তাহলে আরেকটু লেখা যাক। ইদানিং ওকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছি আমি। ওর পোশাক আশাক বেশ বেমানান থেকে আমার কাছে। সুন্দর একটা মেয়ে, অথচ রংচঙা ড্রেসের বদলে সবসময় পরছে গলা পর্যন্ত কলারওয়ালা সাদা ব্লাউজ আর কালো স্কার্ট। ঠিক যেন গভর্নেসের পোশাক। ব্যাপার কি? আর কোনো পোশাক কি নেই ওর কাছে? না থাকলেও মিনার কাছ থেকে তো ধার নিতে পারে। নেয় না কেন? লজ্জায়? কিন্তু দুজনের মাঝে যে ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছে, তাতে পোশাক ধার নিতে তো লজ্জা পাবার কথা নয়। মেয়েটাকে ঠিক বুঝতে পারছি না আমি। এক ধরনের মুগ্ধতা অনুভব করি ওর দিকে তাকিয়ে, আবার একই সঙ্গে অনুভব করি তীব্র বিতৃষ্ণা। কেন এমন হচ্ছে জানি না। না, নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে হবে আমাকে। 14 অক্টোবর। কাল রাতে স্টাডিতে বসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তখন অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম চেয়ারে মূর্তির মতো আটকা পড়ে গেছি আমি। চেষ্টা করেও নড়তে পারছি না। হঠাৎ ইলেনা উদয় হলো কামরায়।
গায়ে ফিনফিনে সাদা পোশাক, বোঝা যাচ্ছে শরীরের আকবাব, যেন বাতাসে ভেসে বেড়াতে শুরু করলো ভূতের মতো। বুকশেলফের সামনে দিয়ে যখন ও গেল, লক্ষ্য করলাম ওর শরীর ভেদ করে পড়তে পারছি শেলফে সাজিয়ে রাখা বইগুলোর নাম। ম্যান্টেলপিসের সামনে দিয়ে ও যখন গেল, ওখানে ঝুলিয়ে রাখা আয়নায় কোনো প্রতিবিম্ব পড়ল না ওর। ধীরে ধীরে আমার চারপাশে চক্কর দিতে থাকলো ও। মুখে ফুটে উঠল মোহনীয় এক হাসি, চোখ জ্বলজ্বল করে উঠল, যেন সম্মোহন করলো আমাকে। এখনো যুবক তুমি জনাথন, মাদক সুরে বলল সে। এখনো শক্তিশালী। তুমি এখনো সন্তুষ্ট করতে পারবে আমাদের সবাইকে। আমার গায়ের উপর ঝুঁকে এলো ও। চামড়ায় পেলাম ওর গরম নিঃশ্বাসের বরস। ভয় পেলাম, সেই সঙ্গে বুক টিপ টিপ করে উঠল অজানা এক উত্তেজনায়। এই অনুভূতির সঙ্গে আমি পরিচিত। ক্যাসল ড্রাকুলায় ৩ ডাইনি যখন আমার কাছে এসেছিল, ঠিক এমনটাই লেগেছিল আমার। মনের গহীনে জেগে উঠল তীব্র প্রতিবাদ। চাইলাম ইলেনাকে সরিয়ে দিতে, কিন্তু পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁট স্পর্শ করলো আমার ঘাড়, আর ধড়মড় করে জেগে উঠলাম তখনই। হতভম্ব হয়ে চারিদিকে নজর বোলাতেই দেখি স্টাডিতে আগের মতো বসে আছি আমি, একাকী, নিঃসঙ্গ। কেউ নেই আশেপাশে। আত্মগ্লানিতে হেঁট হয়ে এলো মাথা। কি দেখলাম এসব! অসহায় আশ্রিতা এক মেয়ে, উপায়ান্তর না দেখে ঠাঁই নিয়েছে আমার বাড়িতে। আর তাকেই কিনা ক্যাসল ড্রাকুলার পিশাচিনীর রূপে কল্পনা করলাম। নিশ্চয় আমার অবচেতন মনে এ ধরনের কোনো চিন্তা খেলা করে, নইলে এমন দৃশ্য দেখতে যাব কেন? খারাপ লাগছে খুব। ইলেনা আমাদের পরিবারের একজন সদস্যে পরিণত হয়েছে গত কিছুদিনে। তাকে নিয়ে খারাপ চিন্তা মানায় না আমাকে, হোক সেটা সচেতন বা অবচেতন ভাবে। এই তো, ডায়েরি লিখতে লিখতেও শুনতে পাচ্ছি ওর আর মিনার হাসিমাখা গলা। ঘুমোতে আসার আগে দুজনে চুল আঁচড়াতে বসেছে। আমি চাই না ওদের মাঝে আমার কারণে কোনো তিক্ততা সৃষ্টি হোক। ঈশ্বর, আমাকে তুমি দয়া করো। ১৬ অক্টোবর। আজকের দিনটা শান্তিতে কেটেছে। অফিসের কাজে ব্যস্ত ছিলাম সারাদিন। অন্য কিছু নিয়ে ভাববার সময় ছিল না। ফলে বাজে কোনো চিন্তা জেঁকে বসতে পারিনি মাথায়। বাসায় ফেরার পরেও মিনার সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়েছি। ও এখনো জানে না মনের মধ্যে কোন অশান্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। জানাবার ইচ্ছেও নেই। কুইন্সিকে নিয়ে এমনিতেই ও যথেষ্ট পেরেশান। এর মধ্যে আর কোনো দুশ্চিন্তা গোছানো ঠিক হবে না। আমার একার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। ১৭ অক্টোবর। কাল রাতে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে। কেন ঘটল ঘটনাটা, এর পিছনে কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কিনা জানি না। তারপরেও ঠিক করেছি ডায়েরিতে তুলে রাখবো ওটা। স্টাডিতে বসে পড়াশোনা করছিলাম গত রাতে। হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম পোষা বিড়ালটার মিয়াও মিয়াও ডাক। জানালার চৌকাঠে বসেছিল ও। থাবা ঘষছিল কাছে। তাড়াতাড়ি জানালা খুলে ওকে ভেতরে ঢুকালাম। ডেস্কের উপরে উঠে বসলো বিড়ালটা। শান্ত ভঙ্গিতে দেখতে থাকলো আমার কাজ। এমনিতে পুষি চুপচাপ স্বভাবের বিড়াল। কাল মনে হলো আরো থম মেরে গেছে। ওর উপস্থিতি কেন যেন অস্বস্তি জাগিয়ে তুলল আমার মনে। হঠাৎ খেয়াল করলাম ডেস্ক ল্যাম্পের আলোটা বিড়ালের বিশাল এক ছায়া ফেলেছে পিছনের দেয়ালে, আর সেখানে জ্বলছে নিচ্ছে লাল নীল রঙের ফুটকি। কলম নামিয়ে রাখলাম আমি। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওদিকে। বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা চোখের ভুল কিনা। আর কোনো ব্যাখ্যা থাকতে পারে না, কারণ লাল নীল রঙের এই খেলা জীবনে স্রেফ একবার দেখেছি আমি। সেন্ট জর্জ দিবসের রাতে ট্রান্সিলভেনিয়ার আকাশে আতশবাজি ফোটার সময়। সেই রাতেই প্রথমবারের মতো ক্যাসল ড্রাকুলায় গিয়েছিলাম আমি। বেড়ালটা একদৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। ধীরে ধীরে ওর চোখের রং বদলাতে দেখলাম। সবুজ থেকে লাল। মনে হলো শয়তানি ভর করেছে এখানে। কান দুটো লেপ্টে গেল খুলির সঙ্গে। বীভৎস ভঙ্গিতে হা করলো প্রাণীটা। গলা দিয়ে বেরিয়ে এলো চাপা হিসিসানি। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো আমার সে আওয়াজ শুনে। ঢোক গিলে ওকে তাড়িয়ে দিতে গেলাম, আর তক্ষুনি
আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিল প্রাণীটা, পড়ল সোজা মুখের উপরে। ধারালো নখের খোঁচায় কেটে গেল কপাল আর গালের চামড়া। ব্যথায় চেঁচিয়ে উঠলাম। চেষ্টা করলাম ওকে ছুঁড়ে ফেলতে, কিন্তু চামড়া আর মাংসে নখ গেঁথে ঝুলে রইল ও। এক লাফে উঠে দাঁড়ালাম। ধাক্কা খেয়ে ছিটকে পড়ল চেয়ারটা। আর্তনাদ করে সর্বশক্তিতে খামচে ধরলাম বেড়ালের দেহ। এক ঝাটকায় ছাড়িয়ে নিয়ে ওকে ফেলে দিলাম এক পাশে। আয়নার সামনে পড়ল প্রাণীটা। মেঝেতে করান দিয়ে সিধে হলো। শেষবারের মতো গড়গড় করে উঠল আমার উদ্দেশ্যে। তারপর এক ছুটে খোলা জানালা টপকে পালিয়ে গেল। টলতে টলতে আয়নার কাছে গেলাম। দেখলাম রক্তাক্ত হয়ে গেছে আমার মুখ, আঁচড়ের দাগ সবখানে। ব্যথার চেয়েও বড় হয়ে উঠল আরেকটা চিন্তা। মনে হলো আয়নায় বেড়ালটার প্রতিফলন দেখিনি আমি। কয়েক মুহূর্ত পরেই ছুটে এলো মিনা আর ইলেনা। আমার অবস্থা দেখে চমকে উঠল। সংক্ষেপে ওদেরকে জানালাম, পুষি হঠাৎ আমাকে আক্রমণ করে বসেছিল। কেন জানি না। আর কোনো প্রশ্ন করলো না ওরা। আমার সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ল। পরে বিড়ালটাকে বাগানে খুঁজে পেল মালি। একটা ঝোপের পিছনে বসে ঠক ঠক করে কাঁপছিল। ওকে নিয়ে এলো সে বাসার ভিতরে। আমি তখন ড্রয়িং রুমে মুখের ক্ষতে মলমপট্টি লাগিয়ে বিশ্রাম নিচ্ছি। মিনা বিড়ালটাকে নিয়ে এলো আমার কাছে, বন্ধুত্ব করিয়ে দেবার আশায়। কিন্তু আমি তাতে কোনো আগ্রহ দেখালাম না। যদিও পুষি আবার তার পুরনো শান্ত রূপে ফিরে গেছে, তারপরেও কেন যেন আর সহ্য করতে পারছি না ওকে। মিনা অবশ্য ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে ওর আচরণের। বলছে কোনো কারণে ঘাবড়ে গিয়েছিল প্রাণীটা, তাই হামলা করে বসেছে আমার উপরে। কিন্তু কথাটা বিশ্বাস হয়নি আমার। অবস্থা দৃষ্টে মনে হয়েছে জেনে শুনেই আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল শয়তানটা। হয়তো ভুল করছি আমি, কারণ সেবা শুশ্রূষার ফাঁকে একবার মনে হলো ইলেনাও বিড়ালটার মতো শয়তানি চোখে তাকিয়ে আছে আমার দিকে। ওর দিকে ভালো করে তাকাতেই দেখলাম, না, চোখের দৃষ্টি একেবারে স্বাভাবিক। কি যে হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। মিনা হারকারের ডায়েরি, 21 অক্টোবর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কুইন্সি। এখনো বেশ দুর্বল ও। বিছানায় কাটাচ্ছে বেশিরভাগ সময়। তারপরেও ডাক্তারের ধারণা বিপদ কেটে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ। তার ছেলে ভালো হয়ে উঠলেও নতুন সমস্যা দেখা দিয়েছে আমার স্বামীকে নিয়ে। তাই নিয়ে চিন্তিত আমি। সঙ্গী হিসেবে ইলেনা থাকায় খুব ভালো হয়েছে। উদ্বেগ ভাগাভাগি করবার মতো একজন মানুষ পাচ্ছি। কি যে হয়েছে জনাথনের কিছুই বুঝতে পারছি না। সেদিন বেড়ালের হামলার শিকার হবার পর থেকে কেমন যেন বদলে গেছে ও। সবসময় বিমর্ষ হয়ে থাকে। চেহারা দেখে মনে হয় যেন ঝড় বয়ে যাচ্ছে ওর উপর দিয়ে। রাতেও বোধহয় ঠিকমতো ঘুমায় না। চোখের নিচে কালি পড়তে শুরু করেছে। এক রাতে স্বপ্ন দেখে ছটফট করে জেগে উঠল, অথচ কি দেখছে সেটা মনে করতে পারল না কিছুতেই। ডাক্তার দেখানো দরকার বলে মনে হচ্ছে। ডাক্তার সেওয়ার্ডকে লন্ডন থেকে ডেকে আনবো কিনা ভাবছি। বেড়ালটা সে রাতে অমন করলো কেন তা বুঝতেই পারছি না। অথচ ওই ঘটনার পর থেকে একেবারে লক্ষ্মী হয়ে গেছে। দেখে বিশ্বাস করা মুশকিল শান্তশিষ্ট এই প্রাণীটা কারো উপর হামলা করতে পারে। জনাথন সহ্য করতে পারছে না আর ওকে দূরে সরিয়ে রাখছি কুইন্সির কাছ থেকেও। খামোখা ঝুঁকি নেবার কোনো মানে হয় না। নিজের কথা যদি বলি, সংসার সামলাতে সামলাতে একটু ক্লান্ত আমি। তাছাড়া ঘুমের ভিতর দুঃস্বপ্নের উৎপাত বন্ধ হয়নি পুরোপুরি। পুরো বাড়িতেই কেমন একটা থমথমে পরিবেশের আভাস পাই, ঠিক যেভাবে ঝড়ের আগে থমকে যায় প্রকৃতি। মাঝে মাঝে মনে হয় আড়াল থেকে কেউ দেখছে আমাকে, কিন্তু বাস্তবে তেমন কোনো আলামত পাইনি। ব্যাপারটা মনের ভুল হবার সম্ভাবনা 16 আনা। একমাত্র ইলেনাই আমাকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করছে। ওর প্রতি আমি কৃতজ্ঞ। 23 অক্টোবর। আজ রাতে যা ঘটে গেছে তা লিখবার ইচ্ছে হচ্ছে না আমার। লজ্জায় সংকুচিত হয়ে আছে মন। তারপরেও এক ধরনের তাগিদ থেকে কলম তুলে নিয়েছি হাতে। সত্যকে লিপিবদ্ধ করবার তাগিদ। যা আমি লিখে রেখে যাব তা হয়তো অদূর ভবিষ্যতে কাজ আসবে আমার স্বামীর। মানে,
যদি ও এই ডায়েরি পড়ে আর কি, ও জানবে এখনো ওকে আগের মতোই ভালোবাসি ও শ্রদ্ধা করি আমি। কিন্তু ডায়েরিটা পড়বার পরে ওর অনুভূতি কি হবে তা স্রেফ ঈশ্বরই জানেন। রাত ১০টার দিকে আমরা যখন শুতে গেলাম, জনাথনকে অস্বাভাবিক রকমের নীরব দেখালো। ওর চোখে খেলা করছিল অদ্ভুত এক বুনো দৃষ্টি। অন্য কোনো সময় হলে ওকে এর কারণ জিজ্ঞেস করতাম, কিন্তু কেন যেন কাল সে ইচ্ছে হলো না। আমার নিজের উপরেও অন্যরকম এক মেজাজ ভর করেছিল। নিভু নিভু হয়ে জ্বলছিল প্রদীপগুলো। বাতাস গুমোট। তাজা হাওয়ার জন্য খুলে দিলাম জানালা, কিন্তু বাইরেও বাতাস বইছে না। দূর থেকে ভেসে এলো চাপা গুড়গুড় আওয়াজ। আকাশ ঢাকা পড়ে গেছে ঘন কালো মেঘে। নামি নামি করেও নামছে না বৃষ্টি। বিদ্যুৎ চমকের আলোয় ক্ষণে ক্ষণে ঝলসে উঠছে গাছপালার মাথা আর দূরের গির্জা চোখাচূড়া। জানালার সামনে ধুলোর একটা মেঘ পাক খেতে দেখলাম। সঙ্গে সঙ্গে একটা ঘোরের মতো সৃষ্টি হলো, যেন আমাকে মনে করিয়ে দিতে চাইলো কোনো অশুভ স্মৃতি। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। বিছানায় উঠতেই আলো নিভিয়ে দিল জনাথন। সেটাও অস্বাভাবিক। ঘুমানোর আগে কিছুক্ষণ গল্প করা আমাদের অভ্যাস। সংসারের খুঁটিনাটি নিয়েও আলোচনা সেরে নিই। আলোটা তখন জ্বালানোই থাকে, কিন্তু কাল রাতে কোনো কথা বলল না জনাথন। আলো নিভিয়ে ফেলল। ওর হাবভাব দেখে মনে হলো শুয়ে শুয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। বিরক্ত করলাম না ওকে। চেষ্টা করলাম ঘুমানোর। পাশ ফিরে চোখ মুদলাম। হঠাৎ চমকে উঠে তাকাতেই দেখি আমার উপর ঝুঁকে আছে জনাথন। পশুর মতো অন্ধকারে জ্বলজ্বল করছে চোখ। মণি দুটোর রং হলুদ থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠল। দম আটকে এলো আমার। ওই চোখ জনাথনের হতে পারে না, কিন্তু কিছুই করতে পারলাম না। জ্বলন্ত চোখ জোড়ার দিকে তাকিয়ে অবশ হয়ে এসেছে দেহ। নড়বার ক্ষমতা নেই। ধীরে ধীরে আমার ঠোঁটের উপর নেমে এলো ওর ঠোঁট। ক্ষুধার্তের মতো চুমু খেলা আমাকে। এরপর যা ঘটল তার বিস্তারিত বিবরণ দেবার প্রয়োজন দেখছি না, কিন্তু এখনও সেই স্মৃতি মনে পড়লে কেঁপে উঠছি বারবার। কমনমাদ এক পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল ও। এমন ঘটনা আর কখনো ঘটেনি। ওর আচরণ দেখে ভয়ে আতঙ্কে বিহ্বল হয়ে পড়লাম। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ছুটে বেরিয়ে এলাম বেডরুম থেকে। স্নায়ু শান্ত হবার পর যখন ফিরে গেলাম কামরায়, দেখলাম ঘুমিয়ে পড়েছে ও। একটু আগে ঘটে যাওয়া ঘটনার কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না ওর মধ্যে। ওখানে আর থাকার সাহস পাইনি। চলে এসেছি কুইন্সির কামরায়। ওর বিছানার পাশে বসে ডায়েরি লিখছি। ভয়াল একটা চিন্তা আস্তে আস্তে জেঁকে বসেছে মাথায়। কেন যেন মনে হচ্ছে আজ রাতে যার দেখা আমি পেয়েছি সে জনাথন ছিল না, ছিল অন্য কোনো মানুষ। জানি কথাটা অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু এছাড়া আর কিছু তো ভাবতেও পারছি না। এমন করলো কেন জনাথন? ও তো এমন মানুষ নয়। সকাল হলে ওর সঙ্গে কথা বলতে হবে ব্যাপারটা নিয়ে, কিন্তু ও কথা বলবে কিনা সেটাই সন্দেহ। কদিন থেকে একেবারে গুম মেরে গেছে জনাথন। কোনো প্রয়োজন ছাড়া মুখই খুলছে না। কি যে হয়েছে ওর! ২৪ অক্টোবর। বিচ্ছিরি একটা দিন গেল আজ। গুমোট আবহাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন। অথচ ঝড় বাদলের নাম গন্ধ নেই। জনাথনের সঙ্গেও যেভাবে চেয়েছি সেভাবে কথা বলতে পারিনি। প্রসঙ্গটা তুলতেই বারবার এড়িয়ে গেছে। মাতালের মতো চোখজোড়া লাল হয়ে আছে ওর, যদিও মদ্যপান করিনি এক ফোঁটা। আমার হাত ধরে এক পর্যায়ে বলল, প্লিজ এই নিয়ে এখন কোনো কথা বলো না। বলবার মতো কিছু নেই। ব্যাপারটা একটা বাজে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবার চেষ্টা করলেই ভালো করবে। কিন্তু জনাথন, বলেছি আমি, ব্যাপারটা স্বাভাবিক নয়। আজ পর্যন্ত কখনো তোমার অমন চেহারা দেখিনি আমি। কিছু একটা কারণ তো নিশ্চয়ই আছে। এড়িয়ে গেলে তো সমস্যার সমাধান হবে না। বললাম তো কোনো সমস্যা নেই। একটু রাগী গলায় বলে উঠল জনাথন। এমন সুরে আমার সঙ্গে কখনো কথা বলে না ও। আমার চেহারায় বোধহয় ঘাবড়ে যাবার চিহ্ন ফুটে উঠেছিল। তা দেখে ও তাড়াতাড়ি বলল, প্লিজ মিনা, এই নিয়ে আর কথা বাড়িও না। আমি তোমার মনে আঘাত দিতে চাইনি।
আমি আঘাত পাইনি জনাথন, শুধু বুঝতে চেষ্টা করছি কাল রাতে কি হয়েছিল তোমার। শরীর-টরীর খারাপ করেছিল নাকি? কথা বলতে বলতেই জনাথনের চেহারায় আশ্চর্য এক পরিবর্তন লক্ষ্য করলাম। বিষাদ সরে গিয়ে সেখানে ফুটে উঠল এক কুটিল হাসি। ঘাড় কাত করে বিকৃত উচ্চারণে বলল, শরীর খারাপ হয়নি তোমার স্বামীর? আসলে কি ঘটেছিল সেটা তুমি খুব ভালো করেই জানো, স্বীকার করতে চাইছো না। চমকে উঠলাম ওর কথা শুনে। মনে হলো তৃতীয় কোনো ব্যক্তি কথা বলছে জনাথনকে ব্যবহার করে। ভয়ার্ত কণ্ঠে প্রায় চেঁচিয়ে উঠলাম, জনাথন, কি বলছো এসব? আমার গলা শুনে যেন সংবিত ফিরে পেল জনাথন। ধর্মর করে সোজা হলো, হতভম্ব গলায় জানতে চাইল, কি কি বলেছি আমি? কেন, তুমি জানো না? না তো, খারাপ কিছু বলেছি? জবাব দিলাম, না। আসলে কি বলবো সেটাই ভেবে পেলাম না। বড়সড় একটা ধাক্কা খেয়েছি, সেটা সামলে নেবার জন্য সরে এলাম জনাথনের সামনে থেকে। খানিক পরে ও নিজেই খুঁজে নিল আমাকে। দু হাত ধরে ক্ষমা প্রার্থনার সুরে বলল, আমাকে ক্ষমা করো মিনা। কি যে হয়েছে আমি নিজেও জানি না। কাল রাতের কথা খুব সামান্যই মনে আছে আমার। শুধু এটুকু বলতে পারি, পাশবিক কিছু একটা ভর করেছিল আমার উপরে। নিজের দৈহিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো কিছুর কথা ভাবতে দিচ্ছিল না। জানি না তোমার কোনো ক্ষতি করে বসেছি কিনা। ক্ষমা চাইতে হবে না, কিচ্ছু হয়নি আমার। আন্তরিক গলায় বললাম ওকে। শুধু এটুকু বলো, সত্যি কিছু মনে নেই তোমার কাল রাতের কথা? খুব অল্প। জ্বর হয়নি তো? বলে হাত রাখলাম ওর কপালে। কিন্তু না, বাড়তি কোনো উত্তাপ অনুভব করলাম না। সমস্যাটা অন্য কোথাও। আমি খুব দুঃখিত মিনা, মিনমিন করে বলল জনাথন। আমিও জনাথন। আমাদের আলাপ ওখানেই শেষ হলো। কিন্তু শেষ হলো না উদ্বেগের। ইচ্ছের বিরুদ্ধে জোর করে ওকে ট্রান্সিলভেনিয়ায় নিয়ে গিয়ে ভুল করেছি কিনা ভাবছি। ওখান থেকে ফেরার পর থেকেই তো শুরু হয়েছে গোলমালের। যে অশুভ ছায়া থেকে মুক্তি পাবার জন্য গিয়েছিলাম, মনে হচ্ছে সেটা আরো গাঢ় হয়ে উঠেছে আমাদের ভ্রমণের ফলে। জনাথন হারকারের ডায়েরি, 27 অক্টোবর। ভয়ঙ্কর কিছু একটার কবলে পড়েছি আমি, এতে কোনো সন্দেহ নেই। গত 3 রাত ধরে ঘটছে একই ঘটনা। পশুতে পরিণত হচ্ছে আমি। রাত গভীর হলেই বুকের ভিতর দামামা বাজতে শুরু করে। মাথার ভিতরে বিস্ফোরিত হয় আগ্নেয়গিরি। কানের পাশে শুনতে থাকি বাদুড়ের ডানা ঝাপটানোর আওয়াজ। নিজের অজান্তেই ঝাঁপিয়ে পড়ি পাশে শুয়ে থাকা আমার প্রেমময়ী স্ত্রীর উপরে। প্রথম 2 রাতে ভয়ে সিঁটিয়ে গিয়েছিল মিনা, পালিয়ে গিয়েছিল কামরা ছেড়ে। কিন্তু গতকাল রাতে আত্মসমর্পণ করল ও, যেন এটাই ওর নিয়তি। কি করেছি আমি ওর সঙ্গে জানি না, তবে সকালে ঘুম ভাঙার পরে শরীরে দেখতে পেলাম ওর নখের অসংখ্য আঁচড়। লজ্জা আর ঘৃণায় মিশে যেতে ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে। ভদ্রঘরের সন্তান আমি, ধার্মিক পরিবেশে বড় হয়েছি। জানি বিছানায় এমনকি স্ত্রীর সঙ্গেও সংযম বজায় রাখতে হয়। উন্মত্ত পশুর আচরণ মানুষের জন্য নয়, অথচ তাই করে চলেছি আমি গত কয়েক রাত। সবচেয়ে বড় কথা, কাল রাতে মিনার মধ্যে কোনো রকম জড়তা বা সংকোচ দেখিনি আমি। আমাকে যেন আরো উৎসাহ জুগিয়েছে ও। হায়, তবে কি আমার রোগ ওকেও স্পর্শ করলো? ঈশ্বর, এ কেমন পরীক্ষায় ফেললে আমাকে! যদি লড়তেই হয়, তাহলে এমন শত্রু দাও যাকে দেখতে পারি, ছুঁতে পারি, যাকে ধ্বংস করতে পারি 2 হাত দিয়ে। কিন্তু অদৃশ্য এই রিপুর বিরুদ্ধে কিভাবে লড়াই করব আমি? একটা ব্যাপার পরিষ্কার, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এক বিছানায় শোয়া উচিত হবে না আমার আর মিনার। মিনা হারকারের ডায়েরি, 29 অক্টোবর। জনাথনের অবস্থার বিবরণ দিয়ে আজ একটা চিঠি পাঠালাম প্রফেসর ভ্যান হেলসিং এর কাছে। জনাথন অবশ্য আপত্তি জানিয়েছিল, তবে সেটা কানে তুলিনি। সমস্যাটা ক্রমেই জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ভ্যান হেলসিং এর মত, অভিজ্ঞ মানুষের সাহায্য না নেওয়াটা হবে চরম বোকামি। গত কয়েকটা দিন ভালো কাটেনি।
নিয়মিত অফিসে গেছে জনাথন, সবাইকে দেখাতে চেয়েছে ওর কোনো অসুবিধে নেই, কিন্তু বাড়ি ফেরা মাত্র আবারও ওকে পেয়ে বসেছে বিমর্ষ ভাবটা। নিজেকে বন্দি করে রেখেছে স্টাডিতে। রাতের বেলাতেও ঘুমাতে পারছে না ঠিক মতো। দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে বারবার। পাশে থেকে ওকে সাহায্য করতে চাই আমি, কিন্তু বেডরুম ছেড়ে একটা গেস্ট রুমে স্বেচ্ছা নির্বাসন নিয়েছে ও। আমার সেখানে প্রবেশাধিকার নেই। খারাপ লাগছে আমার, নিঃসঙ্গ বোধ করছি। একবার ভেবেছিলাম ইলেনাকে বলবো আমার সঙ্গে রাতে ঘুমোবার জন্য। ভাবনাটা রোমাঞ্চকর। ছোটবেলায় একসঙ্গে ঘুমাতাম আমি আর লুসি। গল্প করতাম রাতভর। আবারও সেই অভিজ্ঞতা পাবার চমৎকার সুযোগ বলা চলে একে। কিন্তু ৭-৫ ভেবে নিরস্ত করেছি নিজেকে। ইলেনাকে ডাকা মানেই আমার আর জনাথনের সমস্যা ওর চোখের সামনে তুলে ধরা। সেটা করতে চাইছি না আমি। একটাই প্রার্থনা এখন আমার, দ্রুত সুস্থ হয়ে উঠুক আমার স্বামী। ওকে ছাড়া আমি অসহায়। ৩০ অক্টোবর। টেলিগ্রাম পেলাম আজ। ৩ দিন পর এখানে পৌঁছবেন ভ্যান হেলসিং। খুব ভালো লাগছে খবরটা পেয়ে। আশা করি এবার অবসান ঘটবে সব সমস্যার। ইলেনা কোভাক্সের ডায়েরি, ৩০ অক্টোবর। হারকার দম্পতির দুর্ভোগ দেখে মাঝে মাঝে খারাপ লাগে আমার। ওদের ধারণা আমি কিছুই বুঝি না, কিন্তু বাস্তবে তাদের অশান্তির খুঁটিনাটি সমস্ত চিহ্ন দেখতে পাচ্ছি আমি। এর রহস্য আমার অজানা নয়। আমার গোপন সঙ্গী খেলছে ওদের নিয়ে, ঠিক যেভাবে শিকারের আগে ইঁদুরকে নিয়ে খেলা করে বেড়াল। মনের ঠিক সায় পাই না এতে, কিন্তু এও ভুলতে পারি না। এই দুজন মানুষ নিষ্ঠুরভাবে ধ্বংস করে দিয়েছিলেন আমার সঙ্গীটিকে। এখন যা ঘটছে তার জন্য তারাই দায়ী। খুব শীঘ্রই প্রতিশোধের তৃষ্ণায় মেটাবে আমার সঙ্গী। ফিরে পাবে তার দৈহিক রূপ। কথাটা ভাবলেই তুষ্ট হয়ে ওঠে হৃদয়। আর সমবেদনা অনুভব করি না আমার আশ্রয়দাতার প্রতি। ও বলেছে কাঙ্ক্ষিত সময় সমাগত। প্রতিশোধের পালা চরমে পৌঁছতে চলেছে খুব শীঘ্রই। আমার পরবর্তী দায়িত্ব সম্পর্কেও বলে দিয়েছে ও। বুকের ভিতর অজানা উত্তেজনা অনুভব করছি প্রতি পলে। সেই সঙ্গে অনুভব করছি ভয় আর উদ্বেগ। কিভাবে কি করব তা ঠিক করে ফেলেছি। বাচ্চাটাকে প্রায় বশ করে ফেলেছি আমি। হ্যাঁ, ওই আমাদের হয়ে কাজ করবে। মিনা হারকারের ডায়েরি, ১ নভেম্বর। গভীর আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করছি ভ্যান হেলসিং এর জন্য। তার উপস্থিতির সম্ভাবনাটাই আমার আর জনাথনের সাম্প্রতিক আধার জগৎটাকে আলোর একটা রেখার মতো রাঙিয়ে তুলেছে। হাসতে শুরু করেছি আমরা আবার, হালকা মেজাজে রয়েছি। এমনই ভ্যান হেলসিং এর গুণ। প্রার্থনা করি আর যেন কোনো অশুভ ছায়া গ্রাস করতে না পারে আমাদেরকে। যদি করেও নিজেদের সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করব আমরা। ভ্যান হেলসিং সেই শিক্ষাই দিয়েছেন আমাদেরকে। ২ নভেম্বর। দুঃসংবাদ। সুস্থ শরীরে ভ্যান হেলসিংকে বোধহয় আর অভ্যর্থনা জানাতে পারবো না। ছোট্ট একটা দুর্ঘটনার কারণে আহত হয়েছি আমি। মুখের এমন দশা, খাওয়া দাওয়াও করতে পারছি না। ব্যাপারটা দুর্ভাগ্যজনকও বলতে হবে, কারণ দিনটা এমনিতে ছিল খুব চমৎকার। সুস্থ হয়ে আজই প্রথম বিছানা থেকে উঠল কুইন্সি। ওকে নিয়ে একসঙ্গে লাঞ্চ সারলাম আমি আর ইলেনা। এরপর বারান্দায় বসেছিলাম রোদ পোহানোর জন্য। উপভোগ করছিলাম বাগানের শোভা। শরতের আগমনে সেখানে রং বেরঙের ফুল ফুটেছে। পরিবেশটা করে তুলেছে মোহময়। বাগানের ওপাশে আমাদের সীমানার বাইরে কয়েকটা গরু চড়ছিল। ওগুলোর গায়ে হাত বোলাবার বায়না ধরে বসলো কুইন্সি। আমি একা হলে ওকে নিরস্ত করতে পারতাম না, কিন্তু ইলেনা যেন জাদু জানে। এটা সেটা বলে অল্প সময়ে মনোযোগ ঘুরিয়ে ফেললো আমার ছেলের। রূপকথার একটা গল্প পড়ে শোনালাম কুইন্সিকে। পড়া শেষ হলে আমাকে একটা গোলাপ উপহার দিতে চাইল ও। ইলেনা ওকে বাগানে নিয়ে গেল। ডালসহ একটা বড় গোলাপ ছিঁড়ে দিল। কুইন্সি আবদার করল গোলাপটাও ও মুখে কামড়ে ধরে আমাকে দেবে। আমাকেও সেটা একই ভঙ্গিতে নিতে হবে।
স্পেনের পুরুষরা নাকি এভাবেই গোলাপ নিবেদন করে ও দেশের মেয়েদের। ছেলেকে খুশি করবার জন্য রাজি হলাম প্রস্তাবটাতে। আর সেটাই হলো কাল। ওর মুখ থেকে আলতো ভঙ্গিতে ফুলটা নেবার সঙ্গে সঙ্গে নড়ে উঠল কুইন্সি। ছোট মানুষ, বোধহয় ভেবেছে ফুলটা পড়ে যাচ্ছে আমার মুখ থেকে। আচমকা চেপে ধরল আমার থুতনি। গোলাপের ডালে বড় বড় কাঁটা ছিল, সেগুলো গেঁথে গেল আমার ঠোঁটের ভিতর দিকে। ব্যথায় ঝাটকা দিয়ে উঠলাম। ঘাবড়ে গেল কুইন্সি। আমাকে রেহাই দেবার জন্য টান দিল ফুলটা। তাতে ঘটল হিতে বিপরীত। মুখ বন্ধ অবস্থায় টান খেয়ে ঠোঁটের ভিতরটা ফালি ফালি করে দিল গোলাপের কাঁটা। অঝোর ধারায় বেরিয়ে এলো রক্ত। কাঁপিয়ে উঠলাম ব্যথায়। ভয় পেয়ে এক লাফে পিছিয়ে গেল কুইন্সি। ওর সুন্দর মুখটা দেখে এত মায়া হলো, বড়ই ঘাবড়ে গেছে বেচারা। কিন্তু ওই মুহূর্তে ওকে সান্ত্বনা দেবার অবস্থা নেই আমার। মুখ দিয়ে কলকল করে বেরিয়ে আসছে রক্ত। ঠোঁটের ধমনী টমনী ছিঁড়ে গেছে নিশ্চয়ই। ইলেনা এগিয়ে এলো আমার দিকে। হাতে একটা পেতলের বাটি। ওটা ধরলো আমার মুখের নিচে। মনে হলো জামাই যাতে রক্ত না লাগে সে চেষ্টাই করছে। সব রক্ত গিয়ে জমা হতে থাকলো বাটিতে। বিরক্ত হলাম। কি করছে মেয়েটা? রক্ত থামাবার চেষ্টা না করে রক্ত জমাচ্ছে কোন আক্কেলে? ওগুলো কি আবার আমার শরীরে ঢোকানো যাবে? তবে এক মুহূর্ত পরেই সংযত করলাম নিজেকে। টেনশনে ওরও নিশ্চয়ই মাথায় কাজ করছে না। কথা বলার উপায় নেই আমার। ইলেনাকে পরামর্শ দিতে পারলাম না। খুব শীঘ্রই রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লাম। দুনিয়া আঁধার হয়ে গেল চোখের সামনে। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজের বিছানায়। মুখে পেল্লায় এক ব্যান্ডেজ বাঁধা। আমার উপর ঝুঁকে আছে ইলেনা আর ডক্টর গাউ, স্থানীয় চিকিৎসক। কুইন্সিকে দেখলাম আমাদের পরিচারিকা ম্যারিকে জড়িয়ে ধরে কামরার একপাশে দাঁড়িয়ে থাকতে। রক্তক্ষরণ তখন থেমে গেছে, কিন্তু মুখের ভিতরটায় অসহ্য ব্যথা। কিন্তু কুইন্সিকে কেঁদে উঠতে দেখে ভুলে গেলাম ব্যথার কথা। অনুশোচনায় মরমে মরে যাচ্ছে আমার লক্ষ্মী ছেলে। কাছ থেকে ডেকে ওকে আদর করে দিলাম। ডক্টর গাও একটা ইঞ্জেকশন দিলেন আমাকে। রক্তপাতের কারণে দুর্বল হয়ে পড়েছি বলে বিশ্রামে থাকার পরামর্শ দিলেন। সেই সঙ্গে তরল কয়েকটা খাবার আর ওষুধের প্রেসক্রিপশন লিখে বিদায় নিলেন। দুর্ঘটনা, আর কি বলবো। কদিন যে লাগবে সুস্থ হতে কে জানে। ৩ নভেম্বর। এসে পড়েছেন ভ্যান হেলসিং। শুকিয়ে গেছেন ভদ্রলোক। স্ত্রী হারানোর শোকে কিছুটা কাতরও মনে হলো। তারপরেও প্রাণচাঞ্চল্যে ভাটা পড়েনি এক বিন্দু। তার আগমনের সঙ্গে সঙ্গে গোটা বাড়িতেই যেন নবজীবনের সঞ্চার হয়েছে। কুইন্সি খুব খুশি। ভ্যান হেলসিং এর অন্ধ ভক্ত ও। আমার মুখের অবস্থা দেখে বিচলিত হলেন প্রফেসর। তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করলাম ব্যাপারটা দুর্ঘটনা বলে। চিন্তা যদি করতে হয় তাহলে জনাথনকে নিয়ে করা দরকার তার। ওই আসল রোগী। ডিনারের সময় খুব স্বাভাবিক দেখালো জনাথনকে। কথাবার্তা আর হাসি ঠাট্টা করলো স্বভাবজাত ভঙ্গিমায়। দেখে বোঝারই উপায় নেই কোনো সমস্যা আছে ওর মধ্যে। তবে এতে বিভ্রান্ত হলেন না ভ্যান হেলসিং। ডিনার শেষে কুইন্সিকে নিয়ে ইলেনা চলে গেলে আমাদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসলেন তিনি। ভূমিকা টুমিকা না করে সরাসরি গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, এবার শোনাও তোমাদের কথা। সংকোচ করো না। নিশ্চয়ই গুরুতর কিছু ঘটেছে, নইলে আমাকে এভাবে খবর পাঠাতে না। কি হয়েছে বলো তো? মুখ চাওয়াচাওয়ি করলাম আমি আর জনাথন। এরপর একটু ইতস্তত করে বলল, ইয়ে, কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে ভয় পাবার মতো আলাদা কোনো ঘটনা ঘটেনি, যেমনটা লুসির বেলায় ঘটেছিল। সমস্যাটা টুকরো টুকরো কিছু ঘটনার সমষ্টি। কিছুদিন হলো দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি আমি। কল্পনা করছি অবাস্তব সব ব্যাপার। ভুলভাল দেখছি চোখে। ধ্যাত, এমন ছোটখাটো ব্যাপারে আপনাকে টেনে আনাই বোধহয় উচিত হয়নি। স্থির চোখে ওর মুখভাব যাচাই করছিলেন ভ্যান হেলসিং। বললেন, ঠিক তার উল্টো বন্ধু। ঘটনা যত ছোটই হোক তা যদি তোমাকে বিচলিত করে তোলে, ওটাকে অগ্রাহ্য করা ঠিক নয়।
আর আমার কথা বলছো? বন্ধু যদি বন্ধুকে সাহায্য না করে তাহলে করবেটা কে? সাহায্যের প্রয়োজন যদি নাও হয়, এখানে তো বেড়াতে পারছি। সেটা কি কম আনন্দের? বাদ দাও ওসব। কি ধরনের স্বপ্ন দেখছো সেটাই বলো আমাকে। বীভৎস, কষ্টদায়ক, বাজে স্বপ্ন আমিও দেখেছি। যোগ করলাম জনাথনের কথার পিছনে। ঠোঁটের ব্যথা ভুলে গেছি কথা বলার আগ্রহে। হয়তো জনাথনের মতো ভয়াবহ নয়, তারপরেও আমাকে অস্বস্তিতে ফেলবার জন্য যথেষ্ট। কিছু মনে করবেন না প্রফেসর। দ্বিতীয়বার ট্রান্সিলভেনিয়ায় যাওয়াটা বোধহয় উচিত হয়নি। পুরনো স্মৃতিগুলো মাথাছাড়া দিয়ে উঠছে আমাদের ভেতরে। কিন্তু সেসব স্মৃতি তো ৭ বছর আগে আরো তাজা ছিল। যুক্তি দেখালেন ভ্যান হেলসিং। তখন দুঃস্বপ্ন দেখোনি কেন? এখন কেন দেখছো? সবকিছু গুছিয়ে বলতে পারবো না, বলল জনাথন। আমার ডায়েরিটা পড়লে হয়তোবা বুঝতে পারবেন। এনে দেব? আমারটাও, বলে উঠলাম আমি। ভ্যান হেলসিং সম্মতি দিলে ডায়েরি দুটো নিয়ে এলাম আমরা। তুলে দিলাম প্রফেসরের হাতে। কে কি লিখেছি জানি না, অন্যের ডায়েরি পড়ি না আমরা, তাই কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকলাম প্রফেসর কি বলেন তা শোনার জন্য। একটু লজ্জাও করলো আমার। ডায়েরিতে আমাদের গোপন কথা আছে, কিন্তু নির্বিকার রইলেন ভদ্রলোক। এমন কিছু বললেন বা করলেন না যাতে বিব্রত হতে হয় আমাদেরকে। হুম। ডায়েরি দুটো পড়া হলে গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালেন তিনি। কিছু বুঝতে পারলেন? সাগ্রহে জানতে চাইল জনাথন। এক্ষুনি উদ্বিগ্ন হবার মতো কিছু না, বললেন ভ্যান হেলসিং। তবে কয়েক জায়গায় যে খটকা লেগেছে অস্বীকার করব না। তোমাদের কি মনে হয় কেন ঘটছে এসব? কাঁধ ঝাঁকালো জনাথন। আমি বললাম, মানসিক অস্থিরতার কারণে এসব ঘটতে পারে। আবহাওয়া আর পরিবেশও হয়তো প্রভাব আছে। মিনা মৃদু হেসে বললেন ভ্যান হেলসিং। আর কেউ জানুক বা না জানুক, আমরা তো জানি দুনিয়ায় অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব আছে। তারপরেও যুক্তি দিয়েই ব্যাখ্যা খোঁজো কেন সবকিছুর? অযৌক্তিক কোনো ধারণা থাকলে বলে ফেলো না। আহ আমি জানি না প্রফেসর। আমিও না, যোগ করল জনাথন। যদি জানতাম তাহলে তো আরো খবর দিতাম না আপনাকে। প্লিজ প্রফেসর, কিছু একটা করুন। এভাবে চলতে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাব আমি। বলা যায় না, মিনা বা কুইন্সির কোনো ক্ষতিও করে বসতে পারি। দীর্ঘশ্বাস ফেললেন ভ্যান হেলসিং। সমাধান করবার আগে সমস্যাটা তো জানতে হবে আমাকে। ডায়েরিতে বলতে গেলে কিছুই লেখনি তোমরা। আরও তথ্য চাই আমার। সেটার জন্য একটাই উপায় আছে। জনাথন, আমি তোমাকে সম্মোহন করতে চাই। ইতস্তত করল জনাথন। দ্বিধায় ভুগল কয়েক মিনিট। তারপর হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলল, বেশ, আপনি যেটা ভালো মনে করেন। এর আগে আমাকে কয়েক দফা সম্মোহন করেছিলেন ভ্যান হেলসিং। ৭ বছর আগে আমি যখন ড্রাকুলার মায়াজালে আটকে পড়েছিলাম। আমার মাধ্যমে তিনি বের করে নিয়েছিলেন ড্রাকুলার হদিস। সেই সব সম্মোহনের স্মৃতি খুব একটা মনে নেই আমার। আজ প্রথমবারের মতো দেখলাম কিভাবে কি করা হয়। জনাথনকে ড্রয়িং রুমের বড় সোফাটায় শুইয়ে দিলেন ভ্যান হেলসিং। তারপর ওর চোখে চোখ রেখে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। দুহাতের তালু মাথার দুপাশ থেকে এদিক ওদিক করে কোমর পর্যন্ত ঘুরিয়ে আনলেন তিনি কয়েকবার। ধীরে ধীরে আধবোজা হয়ে এলো জনাথনের চোখের পাতা। ভারী হয়ে উঠল শ্বাস প্রশ্বাস। অনেকটা ফিসফিসিয়ে অদ্ভুত সুরে ডাকলেন ভ্যান হেলসিং। জনাথন, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ প্রফেসর। ভালো। আমি চাই শান্তভাবে তুমি ভাববে জনাথন। ভয় পেও না। তুমি এখন নিরাপদ। কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার। ভাবো, মিনার পাশে শুয়ে আছো তুমি। হঠাৎ অদ্ভুত এক তাড়না ভর করতে শুরু করলো তোমার উপর। ভয়ানক ও অশুভ এক তাড়না। যেন জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি। গুঙ্গিয়ে উঠল জনাথন। কি ঘটছে বলো আমাকে, সাগ্রহে জানতে চাইলেন প্রফেসর। বাদুড়, ফিসফিসিয়ে বলল জনাথন। বাদুড়ের ডানা ঝাপটাবার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছি মানুষের, কিন্তু কোথাও কেউ নেই। কালো একটা কুয়াশা ঘুরপাক খাচ্ছে আমার চারদিকে।
ঘিরে ফেলছে আমাকে। চাইলেও নড়তে পারছি না। শরীর অবশ হয়ে গেছে। না, দেরি হয়ে গেছে। ও আমার শরীরের ভিতর ঢুকে পড়েছে। কেঁপে উঠলাম এই কথা শুনে, কিন্তু ভ্যান হেলসিং নির্বিকার। শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কে ঢুকেছে তোমার ভিতরে? ড্রাকুলা। নামটা শোনা মাত্র প্রচণ্ড এক ঝাঁকি খেলাম। দুনিয়া দুলে উঠল চোখের সামনে। কোনো মতে সামলালাম নিজেকে। এমন কিছু করলাম না যাতে কাজে ব্যাঘাত ঘটে ভ্যান হেলসিংয়ের। কিভাবে বুঝলে ও ড্রাকুলা? শান্তভাবে পরের প্রশ্ন ছুড়লেন প্রফেসর। আমি জানি, জোর গলায় বলল জনাথন। আমি আর ও এক হয়ে গেছি। ওর ভাবনাই আমার ভাবনা, ওর অনুভূতি আমার অনুভূতি। ওর চোখ দিয়ে আমার পাশে শুয়ে থাকা মিনাকে দেখছি এখন। জানালা দিয়ে ঘরে ঢুকছে চাঁদের আলো। ওর দিকে ঝুঁকতে শুরু করেছি আমি। না, না, ওকে থামাতে চাই আমি, কিন্তু পারছি না। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করছে ও। কিছু কি বলছে? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। বড় বড় শ্বাস ফেলল জনাথন। চোখ বন্ধ। তারপরেও চেহারায় ফুটে উঠল বেদনার ছাপ। না, স্রেফ আমাকে নিয়ন্ত্রণ করছে ও। নিঃশব্দে উপহাস করছে আমাকে। বোঝাতে চাইছে ওকে হারাতে পারিনি আমরা। এখন আমার ওই দেহ ব্যবহার করবে ও আমার মীনাকে ধর্ষণ করবার জন্য। শান্ত হও। ওর কপালে হাত বুলিয়ে দিলেন প্রফেসর। ধরো, ওই পর্ব শেষ। এবার কি ঘটছে? চলে যাচ্ছে ও। আমি আবার নিজের সত্তা ফিরে পেয়েছি। বুঝতে পারছি ভয়ানক একটা পাপ করে বসেছি। এই বলে হঠাৎ চোখ খুলল জনাথন। আঙ্গুল তুলল আমার দিকে। ও ও জানতো, ও জানতো ওটা আমি ছিলাম না, ছিল ড্রাকুলা। তারপরেও কিছু বলেনি। স্বামীর মুখে এই অভিযোগ শুনে রক্ত উঠে এলো আমার চেহারায়। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ দিলেন না ভ্যান হেলসিং। দু হাতে জনাথনের কাঁধ চেপে ধরলেন। শান্ত হও, শান্ত হও তুমি। ও আবার চোখ মুদল। উত্তেজিত হবে না। এবার তুমি ঘুম থেকে জাগবে। ১, ২, ৩। তুড়ি বাজালেন প্রফেসর। এবার স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলল জনাথন। ফ্যালফ্যাল করে ছাতের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরেই উঠে বসে মুখ ঢাকল দুই হাতে। হায় ঈশ্বর! কাতর ধ্বনি বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। কি বলেছ এতক্ষণ? সব মনে আছে? জানতে চাইলেন প্রফেসর। হ্যাঁ, সবকিছু, নিচু গলায় বলল জনাথন। আমার দিকে ঘাড় ফেরালেন ভ্যান হেলসিং। স্বাভাবিক গলায় বললেন, মিনা, ব্র্যান্ডি খাওয়াতে পারবে? আমাদের সবারই একটু ড্রিঙ্ক দরকার। মাথা ঝাঁকিয়ে ড্রয়িং রুমের আলমারির দিকে এগোলাম। গ্লাস আর বোতল নিয়ে ব্র্যান্ডি পরিবেশন করলাম প্রফেসর আর জনাথনের মাঝে। নিজেও নিলাম এক গ্লাস। আমাকে পাশে বসালেন ভ্যান হেলসিং। তারপর তিনজনে চুপচাপ চুমুক দিলাম ব্র্যান্ডিতে। অস্বস্তিকর নীরবতায় কাটল কিছুক্ষণ। শেষে প্রফেসর বললেন, মিনা, অপ্রীতিকর একটা প্রশ্ন না করলেই নয়। সত্যি করে বলো, তুমি কি জানতে বা সন্দেহ করেছিলে যে রাতের বেলা জনাথনের উপর ড্রাকুলা ভর করে? এর কোনো জবাব নেই আমার কাছে প্রফেসর। ইতস্তত করে বললাম আমি। কি বলবো জানি না। আসলে আমরা দুজনেই গত কদিন থেকে অস্বাভাবিক আচরণ করছি। জনাথন যতই হিংস্রতা দেখাক, অজানা এক আকর্ষণ অনুভব করেছি আমি ওর প্রতি। গম্ভীর হয়ে গেলেন ভ্যান হেলসিং। অশুভ কোনো শক্তি তোমার শরীর দখল করতে চাইছে, এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? ডায়েরিতে কয়েকটা এ ধরনের ইঙ্গিত দেখেছি আমি। তা তো হয়েছেই, কিন্তু যখনই এমন লেগেছে মনকে শক্ত করেছি। ঈশ্বরকে ডেকেছি কায়া মনোবাক্যে। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সব। তখন ভেবেছি ব্যাপারটা আমার মনের ভুল। ভুরু কোঁচকালাম আমি। এসব প্রশ্ন কেন প্রফেসর? প্লিজ, সত্যি করে বলুন। জনাথন যা বলছে তা কি ঠিক? সত্যি কি ফিরে এসেছে ড্রাকুলা, নাকি মানসিক কোনো রোগ দেখা দিয়েছে আমাদের? মা, আদরের সুরে বললেন ভ্যান হেলসিং। এখনই কোনো সদুত্তর দিতে পারবো না আমি।
তুমি আর জনাথন একই ধরনের দুঃস্বপ্ন দেখেছ। এটা স্রেফ একসঙ্গে থাকার প্রভাবে হতে পারে। তবে ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না। একেবারেই পছন্দ হচ্ছে না। আর ব্যাপারটা যদি মনের সমস্যা না হয়, বলল জনাথন। এখন আমার স্পষ্ট মনে পড়ছে সব। ড্রাকুলার উপহাস আমি শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। ওটা যদি সত্যি হয়, বলুন প্রফেসর, কি করব আমি? কি জবাব দেব আমার স্ত্রীকে? আমারই মাধ্যমে শয়তানটা। প্লিজ জনাথন, বাধা দিলাম ওকে। আমার কোনো অভিযোগ নেই তোমার বিরুদ্ধে। কথাটা যেন কানেই গেল না ওর। তাকালোও না আমার দিকে। বড় করে শ্বাস নিলেন ভ্যান হেলসিং। বেশ, তাহলে তো ওই ধারাতেই চিন্তা করা যাক। এমন কি হতে পারে ড্রাকুলার প্রেতাত্মা এখনো টিকে আছে, আর সে প্রতিশোধ নিতে চাইছে? তার কথার সঙ্গে তাল মেলাবার জন্যই যেন কেঁপে উঠল গ্যাসবাতির শিখা। শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নেমে এলো আমার। প্রফেসর বলে চললেন, ড্রাকুলা অমরত্ব অর্জন করেছিল। কাজেই যদি ধরে নিই দেহ ধ্বংস হলেও তার আত্মা ধ্বংস হয়নি, সেটা বোধহয় খুব একটা বাড়াবাড়ি হবে না। এইটুকু মেনে নিলে সবকিছুই খুব সহজে ব্যাখ্যা করা যায়। না প্রফেসর, প্রায় আর্তনাদ করে উঠলাম। এই কথা বলবেন না। আমাকে কাঁপতে দেখে একটা হাত ধরলেন ভ্যান হেলসিং। নরম গলায় বললেন, মিনা, মা আমার, তোমাকে আমি ভয় দেখাতে চাইনি। আসলে যদি বলতে পারতাম যে সবটাই তোমাদের মনের ভুল বা কল্পনা, আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কিন্তু প্রমাণ ছাড়া অমন কথা বলি কি করে? তুমি আর জনাথন আমার সন্তানের মতো। তোমাদের ব্যাপারে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। কি করা উচিত আমাদের? জিজ্ঞেস করলো জনাথন। পিশাচকে ঠেকানোর কিছু কৌশল তোমাদের জানাই আছে, বললেন প্রফেসর। আপাতত সেগুলো দিয়ে শুরু করতে পারি। বাড়ির সবাইকে গলায় ক্রুশ ঝুলাতে হবে। রসুন এনে সিল করে দিতে হবে সমস্ত দরজা জানালা। বুনো গোলাপের ডাল ঝোলাতে হবে দরজার পাল্লায়। না, প্রতিবাদ করলো জনাথন। নিশ্চিত না হয়ে আমি ওসব উপদ্রব এ বাড়িতে আনতে রাজি নই। তাছাড়া ড্রাকুলা আমাদের দেহের উপর নয়, হামলা চালাচ্ছে মনের উপর। ক্রুশ, রসুন আর গোলাপ যে মনস্তাত্ত্বিক আক্রমণ ঠেকাতে পারবে, তার কোনো নিশ্চয়তা আছে? মিনমিন করে ভ্যান হেলসিং বললেন, তা অবশ্য নেই, কিন্তু। তাহলে কোনো কিন্তু নেই। আমি রাজি নই আপনার প্রস্তাবে। এইটুকু বলে গলার সুর সামান্য নরম করল জনাথন। প্লিজ প্রফেসর, ওসব এক্ষুনি শুরু করবেন না। ভয়ানক সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক্ষুনি আবার যেতে চাই না আমি। আপনার ওই রসুন গোলাপ আমাদের আতঙ্কে আরো গাঢ় করে তুলবে। কিভাবে? ব্যাপারটাকে সত্য বলে মনে হবে তখন। পাল্টা কোনো যুক্তি খুঁজে পেলেন না ভ্যান হেলসিং। বলার মতো কিছু খুঁজে না পেয়ে থম মেরে গেলেন। একটু যেন মনক্ষুণ্ণ হলেন তিনি। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করার পর আমি বললাম, জনাথন বোধহয় ঠিকই বলছে প্রফেসর। নিশ্চিত না হয়ে এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না। তাছাড়া বাড়িতে আমরা একা নই। ইলেনা, কুইন্সি আর চাকর বাকরদের কি বলবো? এক্ষুনি ওদেরকে কিছু জানাতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেললেন ভ্যান হেলসিং। ঠিক আছে, মেনে নিচ্ছি তোমাদের কথা। এখনো পরিস্থিতি অত গুরুতর হয়নি। আপাতত আমার পরামর্শ, তোমাদের ডায়েরি লেখা চালিয়ে যাও। যাই ঘটুক, ছোট হোক বা বড়, সব লিখে রাখো। আমি নজর রাখবো তোমাদের উপর, সেই সঙ্গে পড়াশোনাও করব। দেখি বইপত্রে কি বলে। আমাদেরকে জানতে হবে ভ্যাম্পায়ারের প্রেতাত্মা বলে কিছু আছে কিনা, নাকি স্রেফ মনের কারসাজিতে আক্রান্ত হয়েছ তোমরা। আমাদের আলোচনার সমাপ্তি ঘটল ওখানে। কয়েক ঘন্টা পর। ঘুম আসছে না। ঠোঁট ফুলে আছে আমার, ব্যথা করছে। টনটন করছে মাথাও। তারপরেও বারবার ভাবছি ভ্যান হেলসিং এর কথাগুলো। খানিক আগে জনাথনের কামরায় গিয়েছিলাম। ভেবেছিলাম নিরালায় বসে ওকে সান্ত্বনা দেব। কিন্তু আমাকে দেখা মাত্র মরার মতো ফ্যাকাশে হয়ে গেল ওর চেহারা। ভয়ার্ত গলায় বলল, চলে যাও, চলে যাও তুমি মিনা।
যতক্ষণ না আমি মুক্তি পাচ্ছি ওই পিশাচের হাত থেকে, ততক্ষণ কাছে এসো না। এভাবে বলো না জনাথন, আহত গলায় বলেছি আমি। তুমি আমার স্বামী, তোমার কাছে আসতে ভয় পাই না আমি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সন্দেহের ছায়া ঘনিয়েছে ওর চেহারায়। শীতল গলায় বলল, তুমি কি আমার কাছে এসেছো, নাকি আর কারো খোঁজে? এখানে কাকে পাবে বলে ভেবেছ? ড্রাকুলাকে? চমকে উঠেছি আমি এমন অভিযোগ শুনে। বললাম, তাই যদি তুমি ভাবো, আমার পক্ষে আর একটি মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়, অন্তত যতক্ষণ না তুমি সন্দেহমুক্ত হচ্ছ। চোখে জল নিয়ে উল্টো ঘুরেছি আমি। জনাথন বোধহয় আঁচ করতে পেরেছে আমার মনের অবস্থা। পিছন থেকে দেখেছে। আমি দুঃখিত মিনা, প্লিজ একটু দাঁড়াও। ওর কথা কানে না তুলে বেরিয়ে এসেছি কামরা থেকে। এত খারাপ লাগছিল। সঙ্গ পাবার জন্য ইলেনার কামরায় গেলাম। ও জেগে থাকলে সুখ দুঃখের দুটো কথা বলবো। কিন্তু অবাক ব্যাপার, রুমে নেই ইলেনা, রান্নাঘরে নেই, নেই ড্রয়িং রুমেও। কুইন্সির কাছে গেছে, কিন্তু ওই ঘরে আলো জ্বলছে না। দরজা খুলে কুইন্সিকেও বিরক্ত করতে ইচ্ছে হলো না, তাই ফিরে এসেছি নিজের কামরায়। ডায়েরি খুলে বসেছি। অবশেষে ঘুম ঘুম লাগছে। ঈশ্বরকে ধন্যবাদ, লেখা থামাই। জনাথন হারকারের ডায়েরি। 4 নভেম্বর। মিনা আর আমার মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছে। অবিশ্বাস্য একটা ব্যাপার। 7 বছরের দাম্পত্য জীবনে কখনোই মনোমালিন্য হয়নি আমাদের, কখনো রাগারাগি হয়নি। অথচ এখন আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। মুখে ও যতই অস্বীকার করুক, আমার দৃঢ় বিশ্বাস আমার উপরে ড্রাকুলা নামের পিশাচটার প্রভাব ঠিকই টের পেয়েছিল ও। জেনে শুনে সে রাতে নিজেকে সমর্পণ করেছিল পিশাচটার হাতে। এ নিয়ে তর্ক করলে অনেক কথাই বলা যায়, তবে অপ্রীতিকর দৃশ্যের অবতারণা না করবার জন্য পরস্পরকে এড়িয়ে চলছি আমরা। লোক দেখানো স্বাভাবিক আচরণ করছি অন্যদের সামনে। ভ্যান হেলসিং অবশ্য বোকা বনবার পাত্র নয়। ব্রেকফাস্টের পর আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, জনাথন, আমাকে ক্ষমা করে দাও। তোমার আর মিনার মধ্যে আমি বোধহয় গন্ডগোলটা লাগালাম। কি যে বলেন না! অবাক হলাম। আপনি আবার কি গন্ডগোল লাগালেন? আমি তোমাকে সম্মোহন না করলে মিনার প্রতি সন্দেহের সৃষ্টি হতো না। না না, আপনার কোনো দোষ নেই। অবশ্যই আছে, সব দোষ আমার। কথা দিচ্ছি, এর প্রায়শ্চিত্ত আমি করবই করব। আর কিছু বলতে পারিনি ওকে, কিন্তু জানি সমস্যার মূলে প্রফেসর নন, রয়েছে আরেকজন, কাউন্ট ড্রাকুলা। সত্যি মিথ্যে যেভাবেই হোক, সেই সব কিছুর মূলে। আচ্ছা, মিনা কি ওকে ভালোবাসতো, বা এখনো বাসে? নইলে কিভাবে সে রাতে অবলীলায় সাড়া দিল আমার উপর ভর করা পশুর ডাকে? নাকি পুরোটাই আমার কল্পনা, কোনো ধরনের বিকার? নিজের উপর ঘৃণা সৃষ্টি হচ্ছে প্রিয়তমা স্ত্রীর ব্যাপারে এমন জঘন্য কথা ভাবতে, কিন্তু চেষ্টা করেও এড়াতে পারছি না চিন্তাগুলোকে। ওর দিকে তাকালেই মনে পড়ে যায় ড্রাকুলার নোংরা স্পর্শ পড়েছিল ওর গায়ে। পিশাচটার মায়াজালে বন্দী হয়েছিল ও। হোক না সেটা অল্প সময়ের জন্য। বারান্দায় বসে আমি লিখছি এই ডায়েরি। ইলেনা এসে বসেছে আমার কাছে। বড্ড শান্ত সমাহিত দেখাচ্ছে ওকে। মুখে কিছু বলছে না, তারপরেও ওর উপস্থিতি আমাকে অদ্ভুত এক স্বস্তি দিচ্ছে। কেন এমন লাগছে তার কোনো জবাব নেই আমার কাছে। মিনা হারকারের ডায়েরি। 4 নভেম্বর। সকালটা কুইন্সি আর ইলেনার সঙ্গে কাটিয়ে বেশ ভালো লাগছে। আমাদের অশান্ত দুনিয়ায় এরাই এখন শান্তি আর সুখের নোঙর। পঙ্কিলতার স্পর্শ পায়নি ওরা। ডাক্তার সেওয়ার্ড আর লর্ড গোডালমিনকে খবর পাঠাতে চাইছেন ভ্যান হেলসিং, কিন্তু আমি আর জনাথন রাজি হইনি। সমস্যা কোথায় সেটাই যখন বের হয়নি, ওরা এসে কী বা করতে পারবেন? ভ্যান হেলসিং পুরো ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছেন যে ভয়ই লাগছে আমার। স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, অথচ কুইন্সি আর ইলেনার সামনে স্বাভাবিক থাকা খুবই জরুরি। সাধ্যে যদ্দূর কুলোয় চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। সবাইকে হাসিখুশি রাখছি।
সংসারের দায়িত্ব পালন করছি, আর সময় পেলেই প্রার্থনা করছি সর্বশক্তিমানের উদ্দেশ্যে, ঈশ্বর আমাকে সাহায্য করুন। 5 নভেম্বর। ঝড় শেষে বাড়ি এখন শান্ত। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে আমার। তারপরেও কলম তুলে নিয়েছি। কষ্ট হলেও ঘটনাটা লিখে রাখা দরকার। বরাবরের মতো কাল রাতেও বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। ঘুম আসছিল না। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর হঠাৎ শুনলাম গোলমালের আওয়াজ। পুরুষ কণ্ঠ। চড়া স্বরে কার সঙ্গে যেন তর্ক করছে। জনাথন না ভ্যান হেলসিং, ঠিক বোঝা গেল না। গলার আওয়াজের পাশাপাশি শোনা গেল আসবাবপত্রের ধুমধাম, যেন চেয়ার টেবিল ছুঁড়ে ফেলা হচ্ছে এদিক সেদিক। তাড়াতাড়ি গায়ে একটা ড্রেসিং গাউন চড়িয়ে বেরিয়ে এলাম। করিডোরে পৌঁছে বুঝলাম শব্দ আসছে ভ্যান হেলসিং এর কামরা থেকে। জনাথনও বেরিয়ে এসেছে গেস্ট রুম থেকে। দেখা হলো ওর সঙ্গে। শরীর খারাপ নাকি প্রফেসরের? ওকে দেখে বলে উঠলাম। মাথা নাড়ল জনাথন। তারপর টোকা দিল ভ্যান হেলসিং এর দরজায়। জবাব পাওয়া গেল না। তার বদলে ভিতর থেকে ভেসে এলো গোঙানি। আর মেঝেতে মানুষের দেহ আছড়ে পড়ার আওয়াজ। হাতল ঘোরালো জনাথন, কিন্তু খুলল না দরজা। ভিতর থেকে ছিটকিনি আটকে রাখা হয়েছে। ও ডাকলো, প্রফেসর, কি হয়েছে আপনার? দরজা খুলুন, ঢুকতে দিন আমাদেরকে। সঙ্গে সঙ্গে ধরাম আওয়াজে কেঁপে উঠল দরজা। মনে হলো পাল্লার উপরে এসে আছড়ে পড়ছেন ভ্যান হেলসিং। কর্কশ গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, না, ভিতরে এসো না কিছুতেই। তোমাদের ভালোর জন্য বলছি। ভয়ে কেঁপে উঠলাম আমি। কিন্তু জনাথন এত সহজে ঘাবড়াবার পাত্র নয়। কয়েক পা পিছিয়ে গিয়ে দরজার উপর ঝাঁপিয়ে পড়ল কাঁধ দিয়ে। সেই চাপের মুখে হার মানল ছিটকিনি। ভেঙে গিয়ে হাট হয়ে খুলে গেল দরজা। দেখা গেল কামরার অভ্যন্তর। প্রফেসরকে দরজা থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমরা। গায়ে সাদা রঙের একটা গাউন, উদ্ভ্রান্ত চেহারা। বিছানা তছনছ হয়ে আছে। রিডিং টেবিলটা উল্টানো। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বইপত্র। দেয়ালে ঝোলানো আয়নাটা চৌচির হয়ে পড়ে আছে মেঝেতে। প্রফেসর, হতভম্ব গলায় বলল জনাথন, এসব কি? এগোতে শুরু করেছিল ও। সামনে দুহাত তুলে ওকে থামাবার ইঙ্গিত করলেন ভ্যান হেলসিং। ভাঙা গলায় বললেন, না জনাথন, থামো। কাছে এসো না। মিনাকেও নিয়ে যাও এখান থেকে, দোহাই তোমার। ভদ্রলোকের ডান হাতের মুঠোয় একটা বড়সড় ছোরা দেখলাম। যদি ভুল করে না থাকি, ওটা একটা বাউই নাইফ, আমেরিকান ছুরি। আমাদের প্রয়াত বন্ধু কুইন্সি মরিস উপহার দিয়েছিলেন প্রফেসরকে। ছোরাটা জনাথনও দেখতে পেয়েছে। থমকে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে। কয়েক মুহূর্ত ওভাবে কেটে যাবার পর ছোরাটা নিজের বাম হাতের উপর নিয়ে গেলেন ভ্যান হেলসিং। হাবভাব দেখে মনে হলো কোচ দিতে চলেছেন। না, কি করছেন আপনি? চেঁচিয়ে উঠল জনাথন। ছুটে গিয়ে ধরে ফেলল প্রফেসরকে। শুরু হলো ধস্তাধস্তি। মিনিট খানেক লড়াইয়ের পর প্রচণ্ড এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন ভ্যান হেলসিং। ততক্ষণে ভয়ানক হিংস্র হয়ে উঠেছে তার চেহারা। সৌম্য মানুষটার চেহারা অমন আকার নিতে পারে তা ভাবতেই পারেনি। বোঝা গেল ক্ষেপে গেছেন তিনি। ছোড়া হাতে ঝাঁপিয়ে পড়লেন জনাথনের উপর। আতঙ্কে চেঁচিয়ে উঠলাম আমি, কিন্তু সে চিৎকার যেন কানেই গেল না তার। আত্মরক্ষার প্রাণপণ চেষ্টা চালালো জনাথন। সামনে হাত তুলে ঠেকাতে চাইল আক্রমণ, কিন্তু ছুরির ধারালো ফলার আঘাতে নাইট শার্টের হাতা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেটে গেল দু হাতের মাংস। বইল রক্তের ধারা। বোকার দল! উন্মাদের মতো হেসে উঠলেন ভ্যান হেলসিং। বিকৃত উচ্চারণের কথা বলছেন। এবার বুঝবে, তোমাদের যে কাউকে হাতের মুঠেই নিতে পারবো আমি। শাস্তি দিতে পারি অনন্তকাল। জনাথন তখন বিছানার উপরে চিৎ হয়ে পড়েছে। ওর উপর মরণ আঘাত হানতে চলেছেন তিনি। চিৎকার দিয়ে ছুটে গেলাম। ঝাঁপিয়ে পড়লাম বিছানায়। নিজের শরীরকে বর্ম বানিয়ে বাঁচাতে চাইলাম আমার স্বামীকে। রক্তলাল চোখে আমার দিকে তাকালেন প্রফেসর। নিরস্ত করলেন নিজেকে।
হাবভাবে মনে হলো নিজের সঙ্গেই ভিতরে ভিতরে যুদ্ধে জুড়েছেন তিনি। বিড়বিড় করে কি যেন বলতে শুরু করলেন ভদ্রলোক, ডাচ ভাষায়। তার মুখে নানা রকম অভিব্যক্তি খেলা করতে লাগলো। চেহারা বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। একবার দেখছি চিরচেনা প্রফেসরকে, তারপরেই সেখানে উকি দিচ্ছে পরিচিত এক পিশাচের চেহারা। হঠাৎ ছুরির মুখ ঘুরিয়ে ফেললেন তিনি। দুহাতে হাতল ধরে নিয়ে যেতে লাগলেন নিজের বুক বরাবর। নিজেকেই নিজে ছুরিয়াঘাত করতে চলেছেন, কিন্তু স্বেচ্ছায় নয়। দাঁত মুখ খিঁচানো দেখে বোঝা যাচ্ছে প্রাণপণ চেষ্টা করছেন অবশ্যম্ভাবীকে ঠেকাতে, কিন্তু হাত দুটো যেন কোনো বাধাই মানছে না। আমার বিস্ফারিত চোখের সামনে প্রফেসরের শার্টের কাপড় ভেদ করলো ছুরির ফলা, গাঁথতে শুরু করলো বুকে। বেরিয়ে এলো রক্ত। ভয়ার্ত এক চিৎকার করে জনাথনকে জড়িয়ে ধরলাম। বীভৎস এই দৃশ্য দেখতে চাইছি না। আর তখনই আর্তনাদ করে উঠলেন ভ্যান হেলসিং। হাত থেকে খসে পড়ল ছুরি। বিছানায় আমাদের পাশে ধরাম করে আছড়ে পড়লেন তিনি, আহত কিন্তু জীবিত অবস্থায়। অনেকক্ষণ পড়ে রইলাম আমরা ওভাবে। এরপর কোকাতে কোকাতে উঠে বসলেন প্রফেসর। আমরা উঠলাম। বিমূঢ় হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। ফোঁপাতে শুরু করলেন দুঃসাহসী মানুষটা। বললেন, জনাথন, মিনা, আহ, আমি দুঃখিত। পরিস্থিতি খারাপ, খুবই খারাপ। যতটা ভেবেছিলাম তার চেয়ে কয়েক গুণ বেশি। তোমাদের কপালে যা ঘটেছে, আমার কপালে যা ঘটল, কোনোটাই মনের ভুল নয়, মানসিক রোগ নয়। মরে গিয়েও প্রেতাত্মায় পরিণত হতে পারে ভ্যাম্পায়ার, প্রতিশোধ নিতে পারে জীবিতদের উপর। ঈশ্বর, আমি জানি না কিভাবে ওর বিরুদ্ধে লড়াই করা যাবে। যতটুকু পারি সান্ত্বনা দিলাম তাকে। ব্যান্ডেজ এনে বেঁধে দিলাম জনাথন আর প্রফেসরের ক্ষতগুলো। এরপর তিনি শোনালেন ঘটনার সূচনা কিভাবে ঘটল। রহস্য আরো গা ছমছমে মোড় নিল এই পর্বে। ড্রাকুলা কি সামনে আসতে চলেছে, নাকি আমরা এখনো তার ছায়াতেই বন্দী? সবকিছু পরিষ্কার হবে সামনের পর্বে। তাই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।